ইউক্রেন যখন রাশিয়ার ড্রোন উৎপাদনের সঙ্গে পাল্লা দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছিল, তখন সেই স্বপ্ন ধীরে ধীরে এক আর্থিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ক্ষতির পরিমাণ পৌঁছেছে কয়েক কোটি ডলারে। প্রশ্ন উঠছে, কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? ইউক্রেনের একটি প্রতিবেদনে প্রকাশ পায়, রাশিয়া ইউক্রেনের অন্যতম প্রধান ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে। এটি ছিল কেবল একটি কারখানায় হামলা নয়, এটি ছিল ইউক্রেনের যুদ্ধ প্রযুক্তি ভবিষ্যতের হৃদয়ে সরাসরি আঘাত। ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ব্যাপক ছিল যে বহু পর্যবেক্ষক বিস্মিত হয়ে পড়েন। অন্ধকার রাতের আড়ালে রাশিয়া আবারও ইউক্রেনের আকাশে ভেদ করে পাঠায় আত্মঘাতী ড্রোন ও উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্রের তরঙ্গ। লক্ষ্যবস্তু ছিল সাধারণ কোনো স্থাপনা নয়, বরং লাজার গ্রুপের প্রধান উৎপাদন কেন্দ্র, যাকে কিয়েভ ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রযুক্তিগত মেরুদণ্ড বলে তুলে ধরেছিল। ভোরের আলো ফুটতেই দেখা যায় মোচড়ানো ইস্পাত, পুড়ে যাওয়া সার্কিট বোর্ড এবং ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে ইউক্রেনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি। ইউক্রেনীয় বিমান বাহিনীর উপকমান্ডার পাবলো ইয়েলাজারভ বাধ্য হয়ে স্বীকার করেন, এক রাতেই ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদ ধ্বংস হয়েছে। উন্নত যন্ত্রপাতি, সদ্য আমদানি করা ড্রোন উপাদান, এমনকি মোতায়েনের জন্য প্রস্তুত অস্ত্র ছায়ে পরিণত হয়েছে। এই হামলা ছিল মস্কোর স্পষ্ট বার্তা, ইউক্রেনের মাটিতে পশ্চিমা সমর্থিত সামরিক শিল্পের জন্য কোনো নিরাপদ অঞ্চল নেই। লাজার গ্রুপকে পশ্চিমা গণমাধ্যম দীর্ঘদিন ধরে একটি এলিট ইউনিট হিসেবে উপস্থাপন করেছে। বলা হয়, তারা ফর্মুলা 1-এর দলের মতো দ্রুত, উদ্ভাবনী এবং দক্ষ। বেসামরিক প্রযুক্তিবিদদের সামরিক কাঠামোয় যুক্ত করে তারা উন্নত ড্রোন তৈরি করেছে এবং রাশিয়ার বুক ও S-300V এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করার চেষ্টা করেছে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে দেখা গেল, কাগজে কলমে উদ্ভাবন ও প্রযুক্তিগত নান্দনিকতা পদ্ধতিগত ও পরিকল্পিত ধ্বংসাত্মক শক্তির সামনে টিকে থাকতে পারে না। লাজার কারখানার ধ্বংস কেবল আর্থিক ক্ষতি নয়, এটি ইউক্রেনের প্রযুক্তিগত মনোবলে আঘাত। ইউক্রেন দাবি করে আসছে যে তারা সানরে লেজার সিস্টেম এবং 3D প্রিন্টেড P-1 সান ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এসব কি বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রকল্প, নাকি পশ্চিমা দাতাদের সমর্থন ধরে রাখার প্রদর্শনী? বাস্তবতা ভিন্ন। ইউক্রেন যখন স্বল্প খরচের লেজার প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে, তখন রাশিয়া ধারাবাহিকভাবে তাদের জ্বালানি অবকাঠামো ও সামরিক সহায়ক ব্যবস্থায় আঘাত করছে। বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারিতে ওডেসার মতো কৌশলগত অঞ্চলে জ্বালানি খাতে হামলা দেখিয়ে দেয়, বিদ্যুৎ ছাড়া কোনো শিল্প টিকে থাকতে পারে না। সেরা ড্রোন ডিজাইন থাকলেও উৎপাদনের জন্য স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। এই অবস্থায় প্রশ্ন ওঠে, ইউক্রেনের তথাকথিত ফর্মুলা 1 প্রযুক্তি কি মস্কোর ইস্পাত ঝড় ও ক্রমশ শানিত গোয়েন্দা নির্ভুলতার সামনে টিকে থাকতে পারবে? দেশীয় শিল্প সংকুচিত হয়ে পড়ায় ন্যাটো দেশগুলো আরও প্রকাশ্যে এগিয়ে এসেছে। নেদারল্যান্ডস ও নরওয়ে যৌথ উৎপাদন উদ্যোগের মাধ্যমে ইউক্রেনের সক্ষমতা রক্ষার চেষ্টা করছে। পরিকল্পনা অনুযায়ী নেদারল্যান্ডস ও ইউক্রেনীয় নির্মাতাদের কাছ থেকে সরঞ্জাম কিনে সরাসরি ফ্রন্টলাইনে পাঠাবে। নরওয়ে 2026 সালের মধ্যে নতুন উৎপাদন লাইন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এতে আরেকটি চিত্র স্পষ্ট হচ্ছে, পশ্চিমা যেন ইউক্রেনকে একটি লাইভ ল্যাবরেটরিতে পরিণত করছে, যেখানে নিজেদের সৈন্যদের ঝুঁকিতে না ফেলে অস্ত্র পরীক্ষা করা যায়। যুক্তরাজ্যের সঙ্গে অক্টোপাস প্রকল্প তার উদাহরণ। যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর বিমানের জন্য গন লাইসেন্স দিয়েছে, আর ইউকারপ্যাক সিস্টেমস ইউকে ব্রিটেনে একটি প্রকৌশলী কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে, যাতে মিনি শার্ক ড্রোনকে ন্যাটো মানদণ্ডে রূপান্তর করা যায়। তবে এখানে এক গভীর বিদ্রূপ রয়েছে। পশ্চিমা যখন সার্টিফিকেশন, লাইসেন্স ও প্রশাসনিক প্রস্তুতিতে ব্যস্ত, যা 2026 পর্যন্ত সময় দিতে পারে, রাশিয়া তখন ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে কার্যকর ও পরীক্ষিত উৎপাদন ব্যবস্থায় বহু ধাপ এগিয়ে গেছে। রাশিয়ার শিল্পায়ন এখন আর সীমিত প্রোটোটাইপ উন্নয়নের বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ অবিরাম সরবরাহ চক্র। পশ্চিম যখন প্রযুক্তি স্থানান্তর ও অনুমোদনের জটিল প্রক্রিয়ায় ব্যস্ত, তখন রাশিয়া নিশ্চিত করেছে যে তাদের ফ্রন্টলাইন আধিপত্য অটুট থাকে। ইউক্রেন ও তার মিত্ররা যখন ছোট ড্রোনের বিবরণ নিয়ে ব্যস্ত, রাশিয়া দেখিয়ে দিচ্ছে কেন তারা এখনও গড অব ওয়্যার আর্টিলারির সিংহাসনের দাবিদার। রাশিয়া শুধু অসম যুদ্ধ কৌশল নয়, প্রচলিত বিশাল ধ্বংস ক্ষমতাও শক্তিশালী করছে।
রাশিয়ার প্রধান আর্টিলারি উৎপাদক ফ্যাক্টরি নম্বর 9 বর্তমানে বড় পরিসরে সম্প্রসারণ পর্যায়ে রয়েছে। ফ্রন্ট ইন্টেলিজেন্স ইনসাইটের বিশ্লেষিত নথি অনুযায়ী নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও এই কারখানা ইউরোপ থেকে উন্নত মেশিন টুল সংগ্রহ করেছে উৎপাদন আধুনিকীকরণের জন্য। কিংবদন্তি তুল্য এই কারখানায় তৈরি করা হয় আর্টিলারি ব্যারেল, ট্যাঙ্ক কামান, এমনকি RBU-6000 রকেট লঞ্চার। 2016 সালে শুরু হওয়া আধুনিকীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার কৌশল অত্যন্ত স্পষ্ট, ইউক্রেন ইন্টারসেপ্টর ড্রোন নিয়ে গর্ব করুক, আর রাশিয়া দীর্ঘপাল্লার আর্টিলারি দিয়ে প্রতিরক্ষা অবস্থানে গুড়িয়ে দিক। এটি রিকনাইসেন্স ড্রোন ও বিশাল আর্টিলারি শক্তির সমন্বয়। লাজার গ্রুপের ধ্বংস প্রমাণ করে রুশ গোয়েন্দা সংস্থা উচ্চ মূল্যের লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং রুশ শিল্প সেই লক্ষ্য ধ্বংসের উপায় সরবরাহ করতে পারে। যুদ্ধের রূপ পরিবর্তিত হয়, প্রযুক্তি বিকশিত হয়, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে শেষ পর্যন্ত বিজয় তাদের দিকেই যায় যাদের শিল্পভিত্তিক সহনশীলতা সবচেয়ে শক্তিশালী। আগামী মাসগুলোতে কি ইউক্রেনের প্রযুক্তিগত অবশিষ্ট শক্তি ভারসাম্য থেকে মুছে যাবে? এটাই ঘটে যখন প্রযুক্তিগত কাহিনী বাস্তব সামরিক শক্তির মুখোমুখি দাঁড়ায়। রাশিয়া শুধু কারখানা ধ্বংস করছে না, তারা সেই ধারণাকেও চ্যালেঞ্জ করছে যে পশ্চিমা সহায়তা তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের ফল বদলে দিতে পারে। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি প্রযুক্তির লড়াই নাকি শিল্প ক্ষমতা ও ধৈর্যের যুদ্ধ? সব মিলিয়ে এই হামলা শুধু একটি কারখানা ধ্বংসের ঘটনা নয়, এটি শিল্প ক্ষমতা বনাম প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার লড়াইয়ের প্রতীক। ইউক্রেন যেখানে দ্রুত উদ্ভাবন, ছোট ড্রোন এবং পশ্চিমা সহযোগিতার উপর নির্ভর করে যুদ্ধের ভারসাম্য বদলাতে চাইছে, সেখানে রাশিয়া জোর দিচ্ছে ধারাবাহিক শিল্প উৎপাদন, আর্টিলারি শক্তি এবং গোয়েন্দা নির্ভুলতার উপর। লাজার গ্রুপের ধ্বংস দেখিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, টিকে থাকার ক্ষমতা, সরবরাহ চক্র এবং অবকাঠামোগত স্থিতিশীলতায় শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখে। এই সংঘাত এখন কেবল আকাশে উড়ন্ত ড্রোনের লড়াই নয়, এটি অর্থনৈতিক, জ্বালানি, শিল্প এবং কৌশলগত ধৈর্যের এক দীর্ঘমেয়াদী পরীক্ষা। যে পক্ষ দীর্ঘ সময় ধরে উৎপাদন বজায় রাখতে পারবে, সেই পক্ষই শেষ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকবে। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে? রাশিয়ার এই ভয়াবহ হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।